ওয়েব ডিজাইনিং এর জন্য ওয়েব ডিজাইনিং HTML এবং CSS প্লাস ডেভেলপমেন্টের জন্য হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি, PHP, তারপর রুবি অ্যান্ড রেইলস, তারপর হচ্ছে গেল, তারপর হচ্ছে আহ, তো HTML হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা একটা হাইপার টেক্সট, এটা টেক্সট মোডে লিখতে হয়। এটা তেমন কোনো এটার জন্য তেমন কোনো আইডি প্রয়োজন হয় না, তেমন কোনো আহ, একদম এডুকেশনাল তেমন কোনো ব্যাকগ্রাউন্ড দরকার নেই যে HTML শিখতে হবে। HTML যে কেউ শিখতে পারবে, এবং এটা হচ্ছে ইজি টু লার্ন, শেখার জন্য খুব সহজ। আর HTML হচ্ছে ওয়েবসাইটের স্ট্রাকচার। একটা ওয়েবসাইট উইদাউট HTML চিন্তাই করা যায় না, ঠিক আছে? এবং অবশ্যই CSS HTML এর সাথে পরিপূরক। উইদাউট CSS একটা ওয়েবসাইটের ডিজাইন স্টাইল চিন্তা করা যায় না। তো আমরা যদি একটা বিল্ডিং এর সাথে তুলনা করি, তাহলে HTML-টা হচ্ছে আমার বিল্ডিং এর স্ট্রাকচার, যেটা আমরা ফাউন্ডেশন বলি বিল্ডিং এর ক্ষেত্রে। আর CSS হচ্ছে এই যে কালারিং করলাম, সুন্দর করে আস্তর করলাম, এই করলাম সেই করলাম, এগুলোই। তো হ্যাঁ, মানব দেহের কঙ্কাল বলতে পারেন HTML। তো এবার আসি হচ্ছে HTML অ্যাকচুয়ালি কিভাবে লিখতে হয়, এবং HTML এর কি কি বিষয়ের উপর আহ, কি কি বিষয়ে লিখতে হয়। যেহেতু কার্ড নাই, সেহেতু আপাতত এখানে দেখাচ্ছি না। HTML এর বেসিক যদি আপনাকে শিখতে হয়, HTML অ্যাকচুয়ালি ট্যাগ এবং অ্যাট্রিবিউটের উপর রান করে। হ্যাঁ, আমরা উইদাউট CSS শুধুমাত্র অ্যাট্রিবিউট, ট্যাগ এন্ড অ্যাট্রিবিউট ইউজ করে আমরা একটা HTML সাইট দাঁড় করাতে পারি, কিন্তু এটা হয় কি অনেক লেন্থি ওয়ে হয়ে যায়, ঠিক আছে? শুধুমাত্র ট্যাগ আর অ্যাট্রিবিউট করে করলে একটা ওয়েবসাইটে যদি আমার 10টা পেজ থাকে, প্রত্যেকটা পেজে একই ট্যাগ একই অ্যাট্রিবিউট আমাকে দিতে হচ্ছে বারবার। আর CSS দিয়ে করলে আমি জাস্ট CSS ফাইলটা প্রত্যেকটা পেজে কল করে দিলেই, লিংক করে দিলেই হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা লেন্থি প্রসেস। তো আমরা আজকে আপাতত CSS যাচ্ছি না, আমরা HTML এবং ট্যাগ সম্পর্কে জানবো। HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউট। HTML ট্যাগ যদি বলতে হয়, অ্যাকচুয়ালি ট্যাগের যদি উদাহরণ দেই, তাহলে বলবো হচ্ছে একটা বিল্ডিং করতে যেসব উপাদান লাগছে, যেমন ইট, লোহা, এগুলো হচ্ছে আহ, আমার একটা বিল্ডিং করার জন্য কিছু এলিমেন্ট। তো HTML এর ক্ষেত্রেও ট্যাগ গুলো হচ্ছে এলিমেন্ট। আমার ওয়েবসাইটকে ভাগ করার জন্য, বিভিন্ন পোর্শন গুলাকে ভাগ করে স্টাইল দেওয়ার জন্য ট্যাগ গুলো হচ্ছে বলতে পারেন যে এলিমেন্ট। তো এরকম অনেকগুলো ট্যাগ আছে। HTML একটা ট্যাগ, জাস্ট HTML। HTML এটাও একটা ট্যাগ। এখন ট্যাগ দুই রকমের হয়, দুই ধরনের ট্যাগ আছে। একটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, আরটা হচ্ছে ডাবল ট্যাগ। সিঙ্গেল ট্যাগ বলতে কি, যেগুলো সিঙ্গেলি অ্যাকচুয়ালি এক লাইনের ট্যাগ, যেটা বলতে পারেন যে ইমেজ একটা ট্যাগ। ইমেজ আনার জন্য, আমার ওয়েবসাইটে ইমেজ আনার জন্য ইমেজ হচ্ছে কি একটা ট্যাগ। সো এটা হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এটা এক লাইনে জাস্ট আমার ইমেজ সোর্স দিয়েই আমি এখানে শেষ করে দেবো। আর কিছু ট্যাগ আছে হচ্ছে ডাবল ট্যাগ, যেমন বলতে পারেন হেডিং। হেডিং দেওয়ার জন্য H1 থেকে শুরু করে H6 পর্যন্ত যেসব ট্যাগ গুলো আছে, সেই ট্যাগ গুলো হচ্ছে ডাবল ট্যাগ, ঠিক আছে? আর ডাবল ট্যাগের দুইটা পার্ট, একটা হচ্ছে স্টার্টিং, একটা হচ্ছে ক্লোজিং। সো স্টার্টিং লিখতে হয় H1 অ্যান্ড ক্লোজিং ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে H1 কমপ্লিট। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাবল ট্যাগ। সো অফকোর্স ট্যাগ কিভাবে লিখতে হয় আপনারা অলরেডি জানেন, যেহেতু আপনাদেরকে প্রজেক্ট একটা পরীক্ষা নিয়েছিলাম, যাতে বেসিক অন্তত কিভাবে লিখতে হয়, কি করতে হয় না করতে হয় এগুলো জানেন, জেনে থাকেন। তারপরও ট্যাগ লেখার সিস্টেম, কোন একটা ট্যাগকে লেখার সিস্টেম হচ্ছে কি, এটা কি সাইন বলেন তো? এটা লেস দেন, শিওর, ওকে, এটা গ্রেটার দেন H1, লেস দেন আমার কন্টেন্ট, তারপর আবার গ্রেটার দেন ফরওয়ার্ড স্ল্যাশ H1 লেস দেন, ঠিক আছে? এনিওয়ে আবার চেক করে নিয়েন, হ্যাঁ, গ্রেটার দেন কি লেস দেন। তবে গ্রেটার দেন, আই হোপ, আমি অনেকদিন পরে এটা শিখছি। সো এ হচ্ছে আমার HTML এর ট্যাগ। আর অ্যাট্রিবিউট বলতে কি বোঝায়? HTML এর মধ্যে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটা ট্যাগের সাথে কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্টেড। সো অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট এবং ট্যাগ সম্পর্কে জানার জন্য আপনাকে যে ওয়েবসাইটে যাইতে হবে, যদি ক্লাসে বসে শিখতে চান, মিনিমাম 2 বছরের কোর্স হইতে হবে শুধু HTML CSS শেখার জন্য, ঠিক আছে? তো আপনাকে আগাতে হলে, আমরা হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল, আই মিন 3 মাসে আমাদেরকে মোটামুটি একটা লেভেল আনতে হবে,
দেন আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে শিখতে হবে সেই গাইডলাইন প্লাস কিছু শিখা। তো হ্যাঁ হ্যাঁ, HTML ট্যাগ এবং অ্যাট্রিবিউটের মধ্যে পার্থক্য। সাপোজ কোন একটা ট্যাগ লিখছি h1 h1, এখানে হচ্ছে হ্যালো, এটা হচ্ছে আমার কন্টেন্ট, এটা শো করবে হচ্ছে এভাবে হ্যালো, জাস্ট ফন্ট সাইজ, এদের একটা ডিফল্ট ফন্ট সাইজ এন্ড মার্জিন প্যাডিং সবগুলো নিয়ে। সো ট্যাগের সাথে আমি চাইলে এই টেক্সটের জন্য কালার সিলেক্ট করতে পারি, আমি চাইলে ফন্ট সাইজ সিলেক্ট করতে পারি, আমি চাইলে ফন্ট ওয়েট সিলেক্ট করতে পারি। কিভাবে সিলেক্ট করতে হবে? ফন্ট এইট, এখানে মনে করেন আমি কালার সিলেক্ট করব, তো H1 এর সাথে আমি একটা স্টাইল দিব, স্টাইল ইকুয়াল কোটেশন। এই যে স্টাইল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাট্রিবিউট, এই ট্যাগের সাপোর্টেড অ্যাট্রিবিউট হচ্ছে কি স্টাইল। সো আমরা শর্টকাটলি বলে যদি আমি ট্যাগের মাঝখানে যদি কোনো একটা কিছু যেটা স্টাইল হতে পারে, সেটা হতে পারে হোয়াইট, সেটা হতে পারে হাইট, সেটা হতে পারে বিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার। সো এগুলো হচ্ছে কি অ্যাট্রিবিউট। প্রত্যেকটা ট্যাগের সাথে কিছু না কিছু অ্যাট্রিবিউট সাপোর্ট আছে। আমরা যেখান থেকে শিখবো সেই সাইটের লিঙ্কটা লিখে নেই, সেটা হচ্ছে w3 school schools.com মেবি না, এটা হচ্ছে ইংলিশ, সম্পূর্ণ ইংলিশে, আপনাদের অবশ্যই ইংলিশ ভালো জানেন, তো ইংলিশে এটা হচ্ছে ওয়েবসাইট। যদি কেউ বাংলা জানতে চান তাহলে webcoach.com যদি বাংলা শিখতে চান। তবে আমি বলবো হচ্ছে এটা ফলো করার জন্য, w3 স্কুল ফলো করার জন্য, কারণ এদের আহ, আহ, উদাহরণগুলো অনেক ভালো লাগে আমার কাছে। তাছাড়া এদের ওয়েবসাইট হচ্ছে নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার দেখতে, আর এটাতে কালার কনসেপ্ট আপনাদের চোখে লাগতে পারে, এই করতে পারে, সেটা করতে পারে, অনেক কিছু। সো এই হচ্ছে w3 স্কুল, এবং এখান থেকে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আপনারা আইডিয়া নিতে পারবেন। আর আমি বলবো প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে না হোক, অন্তত ম্যাক্সিমাম ট্যাগ সম্পর্কে আপনারা জেনে নেন, এবং তাদের তাদের বিহেভ কি, প্রত্যেকটা ট্যাগ কিভাবে বিহেভ করে, কেমন আচরণ করে, কিরকম দেখতে হয়, সো এগুলো সম্পর্কে জেনে নেন। তো আমি H1 এবং H1 থেকে শুরু করে H6 পর্যন্ত ট্যাগ গুলার হচ্ছে তাদেরকে সচরাচর হচ্ছে টাইটেল ট্যাগ বলা হয় হেডিং এর জন্য। সো এগুলার ডিফল্ট যে স্টাইল সেটা হচ্ছে এদের ফন্ট ওয়েট বোল্ড, বোল্ড মিনস 700 ফন্ট ওয়েট, ঠিক আছে। তারপর প্রত্যেকটার একটা মিনিমাম ফন্ট সাইজ দেওয়া আছে, ডিফল্ট একটা সাইজ দেওয়া আছে, এবং অবশ্যই এদের ফন্ট ওয়েট বোর্ড, এই দুটাই হচ্ছে তাদের একটা ডিফল্ট স্টাইল, প্লাস তাদের একটা মার্জিন বটম দেওয়া আছে, মার্জিন বটম। দ্যাট মিনস H1 দেওয়ার পর আমি যদি H2 দেই, H1 এবং H2 এর মধ্যে একটা অবশ্যই মার্জিন, একটা দূরত্ব থাকবে, সেটা হচ্ছে মার্জিন অথবা প্যাডিং, যে কোনো কিছু, সেটার বিষয়ে আমরা পরে যাচ্ছি। তাহলে আমরা ট্যাগ এবং অ্যাট্রিবিউট চিনতে পারলাম। তো এবার আসি একটা বেসিক HTML মার্কআপে। অ্যাকচুয়ালি বেসিক HTML মার্কআপ কেমন হতে পারে, কেমন হওয়া উচিত, HTML কিভাবে লিখতে হয়। আমি এখনো বলিনি HTML কোথায় লিখবো, কিভাবে লিখবো, যদি বা আপনারা জানেন, তারপরে আমরা আবার বলবো। আমি চাচ্ছি যে কারেন্টটা আসুক অথবা জেনারেটর আসুক, কিছুই আসতেছে না। যাই হোক, এখন HTML মার্কআপটা ডকুমেন্ট টাইপ অ্যাকচুয়ালি না দিলে কি হয়, না দিলে অ্যাকচুয়ালি আমার ওয়েবসাইটে কিছু হবে না, বাট হবে ওই সময়, যে সময় হচ্ছে আমি এটা ঠিক ডেভেলপমেন্ট করছি, আমার ডকুমেন্ট, আমার ব্রাউজার যদি আমার ডকুমেন্টটাকে বুঝতে না পারে, যেমন ব্রাউজার কিন্তু অনেকগুলা ডকুমেন্ট, যেমন পিডিএফ ফাইলকেও ওপেন করে, ব্রাউজার একটা ইমেজ ফাইলকেও ওপেন করে, ঠিক আছে। সো সে যদি আমার ডকুমেন্ট, আমার HTML-টাকে যদি ওপেন বুঝতে না পারে, সে টাইপটা যদি বুঝতে না পারে, তাহলে সে কিন্তু রং দেখাবে। আর হ্যাঁ, নর্মালি মজিলা ফায়ারফক্স খুব ভদ্র একটা ব্রাউজার, সে আমরা ভুল করলেও সে ঠিক করে নেয়। বাট আমাদের যে W3 ভ্যালিডেট একটা কথা আছে, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা কোডকে সিম্যান্টিক স্ট্যান্ডার্ড হতে হবে, ঠিক আছে, W3 ভ্যালিডেট হতে হবে। তো W3 ভ্যালিডেট করার জন্য যখন আমরা চেক করব, তখন কিন্তু এটা না থাকলে আমার ফাইলটাকে সে কি করবে, সে রং মনে করবে, রং ধরবে, অবশ্যই আমার ফাইলের একটা এরর ধরবে সে।
সেটা হচ্ছে আমার ডগ টাইপ HTML দেওয়া নাই। তো এটা অবশ্যই দিতে হবে মার্কআপের মধ্যে। দেন আমার HTML এর দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি, বলতে পারেন মানুষ। আমার HTML হচ্ছে একটা মানুষ। তো হেড হেড শেষ করলাম, দেন বডি শুরু, দেন বডি শেষ। এ হচ্ছে HTML এর সিনট্যাক্স, বেসিক সিনট্যাক্স অ্যাকচুয়ালি। এবার আসি হেড এবং বডিতে। আর ব্রাউজারের মধ্যে হেড এবং বডি কোনটা? এটাকে ডকুমেন্ট টাইপ। না, জাভাস্ক্রিপ্ট ফাইল সে এক্সটেনশন অনুযায়ী জাভাস্ক্রিপ্ট ফাইল যেহেতু আমি HTML এ কল করব, জাভাস্ক্রিপ্ট কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে রান করে না। রান করে যখন ইউজার চায় তখনই রান হয়। হ্যাঁ, শুধুমাত্র HTML এর ক্ষেত্রে, শুধুমাত্র HTML এর ক্ষেত্রে আমরা ডকুমেন্ট টাইপটা দিব। আর PHP এর ক্ষেত্রে, PHP যেহেতু HTML কে নিয়েই কাজ করে, সো সেটা তো দেওয়া থাকবেই, HTML এ দেওয়া থাকবে। সো PHP হচ্ছে কি, আর আপনি কোনোদিন ব্রাউজারে PHP শো করবে না, আপনার ব্রাউজারে কোনোদিন PHP শো করবে না, কারণ PHP হচ্ছে সার্ভার সাইড একটা ল্যাঙ্গুয়েজ। তো আমি এই বিষয়ে আজকে যাচ্ছি না, এই বিষয়টা আরো 20টা ক্লাস করব। সো এবার আসি আমার হেড অ্যান্ড বডি। আমার একটা ওয়েবসাইট হচ্ছে অ্যাকচুয়ালি মানুষের মতোই, তার একটা হেড আছে এবং বডি আছে। ব্রাউজার যেটা আমরা দেখতে পাই, এখন যখন একটা ব্রাউজার ওপেন করি, কোন একটা ওয়েবসাইট ওপেন করি, ওয়েবসাইটের শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখায়, আমার স্ক্রিনে যা দেখায়, সেটা সম্পূর্ণ বডিতে যা থাকে তাই দেখে, ঠিক আছে? আর হেডটা হচ্ছে তার বডিটা। অ্যাকচুয়ালি আমার ক্ষেত্রে যদি বলি, আমার একটা টাইটেল, আমার নাম প্রিয়। সো এই টাইটেলটা, দেন এটা হচ্ছে আমার নাম। তো প্রত্যেকটা পেজের একটা নাম থাকে, সেটা হচ্ছে তার মস্তিষ্ক স্মরণ করে রাখছে, ধরে রাখছে যে আমার নাম হচ্ছে এইটা। সেটা হচ্ছে একটা টাইটেল ট্যাগের মাধ্যমে আসে। তো আমরা একটা টাইটেল ট্যাগ দিলাম, টাইটেল, আর মনে করেন টাইটেল এখানে শেষ হয়েছে। এটা হচ্ছে কি, ওয়েবসাইটের নাম। এরপর আমার মাথা আর কি কি চিন্তা করে, আমাকে দেখতে কেমন হবে, আমি কি খাবো, আমি কোন কালার পছন্দ করি, সবকিছু কি আমার আমার ব্রেইন বলে। সো HTML এর ক্ষেত্রেও সেম, বডিতে যা থাকবে সেটা দেখতে কেমন হবে, কিরকম হবে, তার ফন্ট সাইজ বলতে পারেন, ইমেজটা কোথায় যাবে, কোন দিক থেকে আসবে, কিভাবে হবে, সবকিছু হেড হেডে থাকবে। হেডে বলা থাকবে তার বডিটা কেমন হবে। অ্যাকচুয়ালি আমরা বডিতে তেমন কিছুই করবো না, আমরা বডিতে শুধুমাত্র স্ট্রাকচারটাই তুলে দিব। আমার কন্টেন্ট প্লাস আমার ওয়েবসাইটের স্ট্রাকচার কেমন হবে সেটাই আমরা বডিতে তুলে দিব। আর সেটা দেখতে কেমন হবে, স্টাইলটা সম্পূর্ণ আমরা হেডে বলবো। তো আপনারা অবশ্যই জানেন যে সিএসএস যেটাকে বলা হয়, সে সিএসএস লিঙ্ক করতে হয় এখানে লিঙ্কের মাধ্যমে। তো আমি আপাতত সিএসএস এ যাচ্ছি না। এবার বডিতে আসি, যে বডি অ্যাকচুয়ালি এবার আসে হচ্ছে ওয়েবসাইটের ধরন সম্পর্কে। দুই ধরনের ওয়েবসাইট হয়, একটা হচ্ছে বলতে পারেন যে গ্রিড ওয়েবসাইট। গ্রিড বলতে তার একটা আইডল উইড থাকে, নির্দিষ্ট একটা উইড। আপনারা পরীক্ষার ক্ষেত্রে সবাই যেটা করছেন 960 পিক্সেল অথবা 900 পিক্সেলের যে একটা উইডের ওয়েবসাইট করছেন, এটা হচ্ছে একটা গ্রিড ওয়েবসাইট। বলতে পারেন যে এটার একটা র্যাপিং আছে। বাট কিছু কিছু ওয়েবসাইট আছে হচ্ছে ফুল উইড, ঠিক আছে? আবার ফুল উইডের মধ্যেও আবার কিছু ওয়েবসাইট আছে, যেমন সরি, ফুল উইড না, গ্রিড সিস্টেম উইডের মধ্যে ওয়েবসাইটের মধ্যে দুই ধরনের আছে। কিছু হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডকে, বডিকে, বডির প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য সেটাকে আমাকে ফুল উইড চিন্তা করেই করতে হয়। তো আমি আপাতত একটা লেআউট সম্পর্কে বর্ণনা করি, যেমন, হ্যাঁ অফকোর্স, ওয়েবসাইট কত প্রকার, অ্যাকচুয়ালি ওয়েবসাইট তো অনেক প্রকারের হয়। মানে দু ধরনের ওয়েবসাইট হতে পারে, সেটা হচ্ছে ফুল উইড অ্যান্ড আরেকটা হচ্ছে গ্রিড বেস। গ্রিড বেস বলতে পারেন, গ্রিড বেস। সো ফুল উইড ওয়েবসাইট, WIDTH, আর এটা হচ্ছে গ্রিড বেস। আমি গ্রিড বেস বললাম, আই মিন গ্রিডের উপর ভিত্তি করে চলে।
আহ এরপর আমি একটা লেআউট নিয়ে আলোচনা করি। লেআউট হচ্ছে এমন যে আমার ব্রাউজারের ঠিক মাঝখানে, আমার বডিতে অ্যাকচুয়ালি আমার ব্রাউজারের ঠিক মাঝখানে আমার এই ওয়েবসাইটটা শো করবে, ওয়েবসাইটের পার্ট, সাপোজ এটা। এবং এটার একটা আইডল উইডথ হচ্ছে 960 পিক্সেল। যেমন আপনারা করছিলেন ডক্টর কে যেন, ঠাকুর না, ডক্টর ঠাকুর, যাই হোক এই ওয়েবসাইট। সো এই ওয়েবসাইটটা কিন্তু ফুল উইড না, আমার পুরো স্ক্রিন জুড়ে এটা দেখাবে না। W3 স্কুল একটা ফুল উইড ওয়েবসাইট, পুরো স্ক্রিন জুড়ে, স্ক্রিনের লেফট অংশ থেকে শুরু করে রাইট অংশ পর্যন্ত আপনার কন্টেন্ট আছে। আর এই ওয়েবসাইটটা শুরু করবে ঠিক স্ক্রিনের মাঝখান বরাবর। এটা হচ্ছে এক ধরনের গ্রিড বেস। একটা হচ্ছে ফুল উইড ওয়েবসাইট, যেটা বললাম W3 স্কুল। এই গ্রিড বেস ওয়েবসাইট যদি আমি ডিজাইন করতে চাই, আমি লেআউট যদি এটাকে যদি মার্কআপ করতে চাই, তাহলে আমাকে কিভাবে করতে হবে? আমরা হচ্ছে কোনো কিছু লেখার টাইম আমরা করে কি মার্জিং করে নিই চারপাশে, তাই না? সো আমাকেও এটা বলতে পারেন যে ড্রয়িং এর মতো। হ্যাঁ, এটা হচ্ছে ড্রয়িং এর মতো। সো এটাকে যদি আমি মার্কআপে নিয়ে আসি, তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে আমার লেআউট, আমার গ্রিডটা নিয়ে আসতে হবে। তো আমি একটা ট্যাগ ইউজ করতে পারি, ডিভিশন ট্যাগ, ডিভ, DIV। এই ট্যাগের নাম হচ্ছে ডিভিশন। অ্যাকচুয়ালি পোর্শনগুলোকে ভাগ করার জন্য এই ডিভিশনটা ইউজ হয়, অথবা সেকশন একটা ট্যাগ আছে, তারপর আছে অ্যাসাইড, আর্টিকেল, এরকম অনেক ফিগার ক্যাপশন, ফিগ ক্যাপশন, এরকম অনেক ট্যাগ আছে। এখন ট্যাগগুলোর মধ্যে বিহেভিয়ার একই, তাদের আচরণ একই, বাট অনেক ক্ষেত্রে অনেক রকম করে, অনেকে ডিভ ইউজ করে, অনেকে সে জায়গায় ফিগার ইউজ করে, অনেকে অ্যাসাইড ইউজ করে। হ্যাঁ, সেম, দুটাই সেম। এখন দুইটা না, কোনো প্রবলেম হয় না, কিন্তু প্রবলেম একটাই, সেকশন ট্যাগটা হচ্ছে HTML5 আর ডিভ ট্যাগটা হচ্ছে HTML4। এখন 5 আর 4 এর মধ্যে প্রবলেম কিসে? আমার প্রত্যেকটা ব্রাউজারে তো সবকিছু সাপোর্ট করে, করে না, অ্যাকচুয়ালি করে না। HTML5 ইন্টারনেট এক্সপ্লোরার সাপোর্ট করে। এখন কেউ যদি ফার্স্ট কম্পিউটার সেট আপ দিয়ে ইন্টারনেট এক্সপ্লোরারই তো থাকবে ওখানে, নয়? ওখানে যদি আপনার ওয়েবসাইট ভিজিট করে, তাহলে কি সে HTML5 এর যে আচরণ, যে ডিপগুলোর আচরণ, সেটাকে ঠিকভাবে করতে পারবে, দেখতে পারবে? পারবে না। আমার ওয়েবসাইটটা কি ভেঙে যাবে। সো HTML5 এবং HTML4 এর মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, জাস্ট HTML5 এ কিছু নতুন নতুন ট্যাগ আসছে। একটা হচ্ছে ডিভ এর পরিবর্তে সেকশন আসছে, আবার ডিভ এর পরিবর্তে ফিগার আসছে, আবার ডিভ এর পরিবর্তে ফিগ ক্যাপশন আসছে, অ্যাসাইড আসছে। এগুলো হচ্ছে HTML5 এর নতুন ট্যাগ। বাট HTML4 এর ট্যাগ ইউজ করেও আমরা HTML5 এর মতো কাজ করতে পারি, সমস্যা নেই, ঠিক আছে? কিছু HTML5 এর ট্যাগ নতুন করে আছে, যেমন আপনার ওয়েবসাইটে অডিও দিতে চাচ্ছেন, একটা MP3 প্লে হবে সবসময়, তো অডিও একটা ট্যাগ আসছে, আর একটা ভিডিও ট্যাগ আসছে। এগুলা আগেও ছিল, বাট HTML5 এ আরো ইজিলি কাজ করে, HTML5 এর মাধ্যমে আরো ইজিলি কাজ করা যায়। সো এনিওয়ে, তো আমরা হচ্ছে কি একটা ক্যাম্পাস প্রথমে একটা মার্জিং করে নিব, যে একটা ডিভ যেটা হচ্ছে আমার সম্পূর্ণ উইডকে সেন্টার করবে। সো সম্পূর্ণ ডিভ। এরপর আমাদের চিন্তাটা কিন্তু রো ওয়াইজ হয়ে যাবে। ক্যানভাস তৈরি করার পরে আমরা গ্রিড আনবো রো ওয়াইজ। প্রথম এটা একটা রো, দেন এটা একটা রো, দেন এটা একটা রো, দেন এটা, হ্যাঁ, চারটা রো। তাহলে আমার প্রথম ডিভ, পুরো ডিভটা নেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে চারটা ডিভ করবো, ঠিক আছে? চারটা ডিভ অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি দেখাতে পাচ্ছি না। চারটা ডিভের পর হচ্ছে লগো, অ্যান্ড মনে করেন ফার্স্ট ডিভে আমার ফার্স্ট পোর্শনে কি আছে, একটা লগো আছে আর একটা মেনু আছে। তার মানে আমাকে দুইটা ডিভ করতে হবে, দুইটা পোর্শনে ভাগ করতে হবে। অ্যাকচুয়ালি ভাগ করার বিষয়টা আমি ভাগ না করেও পারি, স্টাইলের মাধ্যমে আমি অনেকভাবে স্টাইল করতে পারি। কিন্তু ভাগ করার বিষয়টা কেন? ভাগ করার বিষয়টা হচ্ছে কি, আমার স্টাইল ভাগ করা ছাড়া আমি যে পরিমাণ স্টাইল লিখবো এগুলাকে পজিশনিং করার জন্য ভাগ করলে হবে কি, আমার জন্য আরো ইজি হয়ে যাবে। স্টাইল কম লিখে আমি ইজিলি করতে পারবো, এবং যে কোনো স্ক্রিন ডিভাইস এবং যে কেউ এটা ভালোভাবে বুঝতে পারবে। সো সেজন্য আমাকে অ্যাকচুয়ালি ডিভিশনে ভাগ করা। এবং আগে ভাগ না হলে আগে এক প্রকার হইতো কি, এটা ট্যাবল দিয়ে ওয়েবসাইট হতো। আমি যখন 2008 তখন দেখছি, তখন তখন হচ্ছে কি ট্যাবল দিয়ে আমি ফার্স্ট ওয়েবসাইট করছি, ট্যাবল দিয়ে, শুধু ট্যাবল। সো ট্যাবল দিয়ে ওয়েবসাইট হচ্ছে। তো ট্যাবলের বলতে পারেন যে ট্যাবল
পুরা একটা ডিপ, পুরা টেবল, দেন রো, টিআর, দেন টিডি, এভাবে কলাম করে ভাগ করে। সো এটাকে যদি ডিপে ভাগ করি তাহলে আমাদেরকে ওভাবে ভাগ করতে হবে। প্রথমে ডিপ নিলাম, দেন আবার একটা রো হিসেবে আরেকটা ডিপ, দেন এই ডিপটাকে মধ্যে দুইটা কলাম, আমি দুইটা ডিপে ভাগ করবো। তারপর আমি সিএসএস এর মাধ্যমে হোক বা অ্যাট্রিবিউটের মাধ্যমে হোক, আমি উইডথ দিয়ে এগুলোকে মেজারমেন্ট করে পজিশনিং করতে পারবো। এটাই হচ্ছে বিষয়। তো এই মার্কআপ, আর আরেকটা মার্কআপ হচ্ছে ফুল উইড এর মার্কআপ। ফুল উইড অ্যাকচুয়ালি কি, ফুল উইড কি আমি ডিপ নিতে পারবো না বা এরকম কিছু, যে আমি একটা র্যাপার ফুল উইডে জাস্ট আমি যে এই র্যাপার ডিপটা করলাম সেই র্যাপার ডিপটাই নিব না, যেটাতে আমি উইড দিচ্ছি। উইড ছাড়া একটা ওয়েবসাইট সে স্ক্রিন বরাবরই হবে, পুরোপুরি স্ক্রিনে থাকবে, কিন্তু তার মেজারমেন্টটা একটু অন্যরকম, যে পার্সেন্টেজ ওয়াইজ করতে হবে। যে আমার পার্সেন্টকে যদি বলি যে উইড, সাপোজ ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা হচ্ছে ফুল উইডের, দেন আমাকে এই দুটাকে অবশ্যই ভাগ করতে হবে। আমি যদি ফুল উইডে এই পোর্শনটা দেখতে চাই, আমাকে তো দুইটা অবশ্যই ভাগ করতে হবে, কারণ এটা একটা পার্ট, এটা একটা পার্ট। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এরকম যে আমার স্ক্রিন সাইজের যত পিক্সেলেরই হোক তার 20% হচ্ছে এ নিবে আর 80% হচ্ছে এ নিবে, এভাবে বলতে পারি। তখন আমরা 100%-এই হিসেব করে আমরা বাকিগুলাকে কি করব, ফরম্যাটিং করব। এভাবে হয়। পিক্সেল ওয়াইজও করলেন, হ্যাঁ সেটাও করা যায়। না তেমন কোনো প্রবলেম হবে না। তো সেটাও করা যায়, সেটাও মনে করেন যে সলিড বলতে পারেন যে এরকম একটা ওয়েবসাইট যার উইডথ হচ্ছে মনে করেন 900 পিক্সেল। তো আপনি এর মাঝখানে হচ্ছে একটা ডিপকে 3 ভাগে ভাগ করছেন, সরি। আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আমি আবার কিছু কিছু বেসিক গুলো আইডিয়া দিয়ে দিই। সেটা হচ্ছে ওয়েবসাইট HTML মার্কআপ করার জন্য আমি কি কি সফটওয়্যার ইউজ করব। তো ফার্স্ট সফটওয়্যার হচ্ছে, আমরা যে সফটওয়্যারটা ইউজ করবো সেটা হচ্ছে ব্র্যাকেটস, কোড করার জন্য। সো ব্র্যাকেট সফটওয়্যারটা পাবেন হচ্ছে brackets.io এই ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে আমার কোড করার জন্য। এটা ইনস্টল করার পর অবশ্যই প্রত্যেকে কি ওয়েবসাইট ইনস্টল, সরি, সফটওয়্যার ইনস্টল করতে পারেন তো না? আই হোপ পারেন। হ্যাঁ, ওকে। তো আমি এটা আর দেখাচ্ছি না। আর যদি দেখাতে হয় তাহলে আমি অন্য কোনো টিউটোরিয়ালের লিংক গ্রুপে দিয়ে দিব, আপনারা গ্রুপে পেয়ে যাবেন। সো এই সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন এবং লেটেস্ট ভার্সন হচ্ছে 1.3। হ্যাঁ, এরপর এই সফটওয়্যারটা ডাউনলোড করার পর ব্র্যাকেটস ওপেন করবেন। ব্র্যাকেটস এর লেআউটটা হচ্ছে এমন যে সেই পাশে হচ্ছে আমার ফোল্ডার, এক্সপ্লোরার বলতে পারেন এটাকে, এক্সপ্লোরার। তো এই পাশে হচ্ছে আমার ফোল্ডার এক্সপ্লোর করছে, আর এই পাশে হচ্ছে আমার ভিউ, আমার কোনো একটা ফাইলের ভিউটা হচ্ছে এই পাশে। দেন এখানে একদম ডান পাশে হচ্ছে একটা কুইক লিংক আছে বলতে পারেন, কিছু কুইক লিংক। এটা হচ্ছে লাইভ প্রিভিউ, দেন এক্সটেনশন ম্যানেজার, যেটা আমি ফাইল থেকে এক্সটেনশন ম্যানেজার করতে পারছি, সেটা হচ্ছে এখানেও আছে এক্সটেনশন ম্যানেজার। তারপর হচ্ছে ওভারলোড, এটা স্ট্যাক। এই স্ট্যাকটা কি অ্যাকচুয়ালি পিএইচডি ফাইলকেও আমরা ব্র্যাকেটসে ওপেন করতে পারি। এই কাজটা আমরা দেখবো না, এটা একটা বোরিং কাজ। মানে পিএইচডি কে ব্র্যাকেটসে ওপেন করাটাও, পিএইচডির জন্য ফটোশপ আছেই, অ্যাডোবি তো ফটোশপ দিছেই ব্র্যাকেটসে। এনিওয়ে, এখন আমরা আসি হচ্ছে আমার এখানে আমি একটা ফোল্ডার করি, আমার প্রজেক্ট ফোল্ডার, যে আমি একটা HTML ফাইল ওয়েবসাইট করব, সেই ওয়েবসাইটের প্রজেক্ট ফোল্ডার মনে করতে পারেন যে একটা সানফ্লাওয়ার। আমি প্রজেক্ট ফুল নিয়ে, ঠিক আছে, সানফ্লাওয়ার একটা নাম দিলাম প্রজেক্টের, এবং একটা প্রজেক্ট ফাইল HTML ফাইল তৈরি করি। অবশ্যই একটা ইন্ডেক্স হতে পারে, যে কোনো নামে হতে পারে। ওয়েবসাইটের ফাইল ফরম্যাটটা হচ্ছে কি HTML। অবশ্যই তার আগে আরেকটা বিষয়, এই যে আমি ইন্ডেক্স HTML ফাইল তৈরি করলাম, বাট এটা কিন্তু ইন্ডেক্স HTML ফাইল হয় নাই। ডকুমেন্ট টাইপ ফায়ারফক্স দেখাচ্ছে এবং ওপেন হচ্ছে ফায়ারফক্সে, কিন্তু এখানে আইকনটা কেন ফায়ারফক্সে আসলো না, একটু বিষয়টা একটু দেখে নিই।
এখানে মনে হয় আইকনটা চেঞ্জ করছে, যাই হোক রিফ্রেশ করা হয় XYZ যে কোনো একটা প্রবলেম। যে প্রবলেমটার কথা বলছিলাম সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন, ফোল্ডার অপশন থেকে ভিউতে আপনারা যদি নতুন উইন্ডোজ সেটআপ দিয়ে থাকেন তাহলে এই কাজটা আগে করে নেবেন। সেটা হচ্ছে কন্ট্রোল প্যানেল থেকে ফোল্ডার অপশন থেকে ভিউতে গিয়ে এই যে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপ, এটা টিক চিহ্নটা তুলে দিয়ে ওকে করবেন। তারপর আপনার এক্সটেনশনটা শো করবে, আদারওয়াইজ আপনি ইন্ডেক্স HTML তৈরি করবেন, হবে না। ওকে, এরপর আমি এখন আমার প্রজেক্টটা আমার ব্র্যাকেটসে ওপেন করব। সেজন্য আমার যে প্রজেক্ট ফোল্ডার, সেই ফোল্ডারটা সম্পূর্ণ আমি ব্র্যাকেটসে এনে এক্সপ্লোরার এই পার্টে ছেড়ে দিব। এনে ছেড়ে দিলেই আমার ফোল্ডারটা এখানে ওপেন হচ্ছে। বাকি কাজ আমরা এখান থেকে করতে পারবো। আমরা চাচ্ছি যে নতুন একটা ফোল্ডার করতে, আমরা এখান থেকে ইমেজ ফোল্ডার তৈরি করতে পারি। সো এখান থেকে দেখতে পাবেন যে আমার এখানে ইমেজ ফোল্ডার তৈরি হয়ে গেছে। বাকি সব কাজ আমি এখান থেকে করব। এই যে রাইট বাটন ক্লিক করলাম, নিউ ফোল্ডার শো করছে, হয়ে গেল। এরপর আচ্ছা, এবার আমি আমার ইন্ডেক্স HTML ফাইলে ব্র্যাকেটস, যে বললাম যে ব্র্যাকেট অ্যাকচুয়ালি কেন ইউজ করছি, এই দেখেন HTML, আমি যখন একটা HTML ট্যাগ লিখলাম, আমার ক্লোজিং ট্যাগটা কি, সে যদি ডাবল ট্যাগ হয় তাহলে কি ক্লোজিং ট্যাগটা অটোমেটিক্যালি চলে আসছে। এবং এটা দেখেন যে আমি এন্টার করলাম, সাথে সাথে সে ইনডেন্ট করে নিছে। ঠিক আছে, আপনাদের পিসিতে যদি OCX ফাইল মিসিং থাকে, DLL ফাইল মিসিং থাকে, তাহলে সেটা নিজে নিজে করবে না, আপনাদেরকে করতে হবে ম্যানুয়ালি। OCX ফাইল মিসিং কিভাবে করবেন, নতুন করে উইন্ডোজ সেটআপ দিয়ে দিবেন, অথবা DirectX ইনস্টল করবেন। মাঝে মধ্যে DirectX যে সফটওয়্যারটা আছে ওইটা ইনস্টল করলে হয় না, সো নতুন করে সেটআপ দেওয়াটা বেটার। আর উইন্ডোজ 7 এ সম্ভবত এটা কাজ করে না, মানে এইভাবে সুন্দর করে কাজ করতে পারে, নাও পারে, আমি ঠিক জানি না, উইন্ডোজ 7 ইউজ করি না। তো এই হলো HTML। এবার দেখেন আমি একটা মার্কআপ সুন্দর করে এই কাজটাই করব, যে একটু আগে এখানে যেটা আঁকছিলাম, যে হেড, তারপর হচ্ছে আমার বডি। ঠিক আছে, এটা হেড, নিচেটা বডি, এ হচ্ছে আমার HTML মার্কআপ। এবার দেখেন আমি একটা টেক্সট দিলাম এবং আমার সানফ্লাওয়ার থেকে, এটা হচ্ছে কি আমার সাইট, এই যে সাদা অংশটুকু এখান থেকে শুরু করে যেটা দেখতে পাচ্ছেন, এই পুরোটাই হচ্ছে আমার বডি। এন্ড এই ব্যাক এন্ডে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন লিংক শো করছে একটা, এটা হচ্ছে সম্পূর্ণ হেড। তো আমি যদি হেডে আমার ওয়েবসাইটের একটা নাম দেই, সাপোজ আমার ওয়েবসাইটের নাম দিলাম টাইটেল নাম দিলাম RRF, এবং দেখেন এটাই হচ্ছে আমার ওয়েবসাইটের নাম। এখানে যে ট্যাবে যে নামটা শো করছে, তো এখানে দেখেন যে ব্র্যাকেটস মডার্ন ওপেন সোর্স কোড এডিটর দ্যাটস আন্ডারস্ট্যান্ড ডিজাইন, এটাও একটা টাইটেল আমরা হেড অপশনে দেখতে পাই। হ্যাঁ, যে একটা টাইটেল, সো আমরা ফায়ারবাগের মাধ্যমে চেঞ্জ করছি। আচ্ছা, এবার আসি হচ্ছে আমার কাজটাকে আউটপুট, আমার কাজের আউটপুট দেখার জন্য আমরা কি সফটওয়্যার ইউজ করবো। একটু আগে বলছিলাম যে আমরা আমাদের কাজের আউটপুট দেখার জন্য মজিলা ফায়ারফক্স, যেহেতু একটা ওয়েবসাইট ভিজিট করার জন্য আমরা ব্রাউজার ইউজ করি, এবং আমাদের কাজের আউটপুট দেখার জন্য আমরা ব্রাউজার ইউজ করবো। এবং মজিলা ফায়ারফক্স কেন ইউজ করবো, মজিলা ফায়ারফক্স ইউজ করার কারণ হচ্ছে মজিলা ফায়ারফক্সে কিছু অ্যাডঅনস আছে যেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনিং এর জন্য খুব মূল্যবান। যেমন মেইন অ্যাডঅনস সেটা হচ্ছে ফায়ারবাগ ইনস্টল করার সিস্টেম হচ্ছে অপশন থেকে এই যে ফায়ারফক্সের মেনু থেকে অ্যাডঅনস, দেন অ্যাডঅনস আসলে এখানে যেগুলো এক্সটেনশনে সিলেক্ট করা আছে, এখানে ফায়ারবাগ ইনস্টল করা আছে বলে এখানে দেখাচ্ছে। যদি সার্চ করতে হয় আপনাকে যেটা করতে হবে, ফায়ারবাগ লিখে এন্টার করতে হবে, দেন ফায়ারবাগটা এখানে শো করবে যদি ইনস্টল করা না থাকে। ঠিক আছে, আর দেন এখানে ইনস্টল বাটনে ক্লিক করবেন, সাথে সাথে ফায়ারবাগ ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর এই যে এখানে ফায়ারবাগের একটা বাগ, হ্যাঁ, এই যে এই বাগটা শো করবে। এবার দেখেন ফায়ারবাগের অ্যাকচুয়ালি কাজটা কি। ফায়ারবাগের মাধ্যমে আমি এখানে দেখছেন যে রাইট বাটন ক্লিক করে আমি চাচ্ছি যে ফায়ারবাগের মাধ্যমে যে কোনো ওয়েবসাইটে আমরা HTML CSS দেখতে পারি, যদি সেই ওয়েবসাইটের HTML CSS
অথবা রাইট বাটন ক্লিকটা অফ করা না থাকে। যদি সোর্স ভিউ সোর্স যদি ব্লক করা না থাকে তাহলে আমরা দেখতে পাই। সো এটার যদি আমি দেখতে চাচ্ছি যে এই বাটনটা এই বাটনটার অ্যাকচুয়ালি স্টাইল কিভাবে হয়েছে, এখানে দেখেন আমি এটাতে ক্লিক রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবাগ এটাতে ক্লিক করলাম। এটা হচ্ছে আমার সম্পূর্ণ বাটনটা। আমি এখান থেকে সিলেক্ট করলেই আমি মাউস নিলেই ওই এলিমেন্টটা হাইলাইট হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে কি আমার বাটন, এবং আমি চাচ্ছি যে এটার বাটনের কালারটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি রেড করে দিলাম। এখানে সিএসএস দেখতে পাচ্ছি এবং আমি কি করলাম, রেড করে দিলাম। কিন্তু ভুলেও মনে করবেন না যে তার ওয়েবসাইটের কালার রেড হয়ে গেছে। এটা জাস্ট আপাতত আমাকে শো করছে, এটা জাস্ট আমার দেখে দেখে কাজ করার সুবিধার্থেই ফায়ারবাগ। এটা কিন্তু রিফ্রেশ করলেই এটা অটোমেটিকলি আবার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে জাস্ট দেখে দেখে কাজ করার জন্য। আর যদি আপনারা ফায়ারফক্স ইউজ করতে না চান সেটা হচ্ছে তাহলে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে লাইভ প্রিভিউ। এই যে আমার এইটা হচ্ছে ওয়েবসাইট, এটা লাইভ প্রিভিউ দেখতে চাচ্ছি। লাইভ প্রিভিউ অপশন এখানে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। লাইভ প্রিভিউটা ডিফল্ট ভাবে গুগল ক্রোমের সাথে কাজ করে। এখান থেকে আমি ক্লিক করলাম, গুগল ক্রোম ওপেন হয়েছে, ঠিক আছে। একটু সময় নেই। আচ্ছা কি হলো, বন্ধ হয়ে গেল না আবার। এই যে আমার এটা হচ্ছে আমার ওয়েবসাইট। তো আরআরএফ টাইটেল আমার বডিতে যেটা দেওয়া আছে এটা হচ্ছে গুগলের সাথে কাজ করে, গুগল ক্রোমের সাথে। আপনি যদি সেটা মজিলা ফায়ারফক্সে আনতে চান তাহলে ফাইল অপশন থেকে এনেবল এক্সপেরিমেন্টাল লাইভ প্রিভিউটাতে টিক চিহ্ন দিবেন। দেন আই হোপ যেই ব্রাউজারটা আপনার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে সেটাতে ওপেন হবে ফায়ারফক্স, ঠিক আছে। আমার ফায়ারফক্স হচ্ছে ডিফল্ট ব্রাউজার, আমি লাইভ প্রিভিউ দিলাম, ওপেন হলো। কিন্তু এখানে দুইটাতে দুই রকমের সুবিধা। মজিলাতে আমি লাইভ প্রিভিউ দিয়ে কাজ করতে গেলে দেখেন আমি চাচ্ছি কালার অথবা বিজি কালার। আচ্ছা এখন মেবি এই সুযোগটা বিজি কালার, আই মিন আমি ইনস্ট্যান্ট কাজ করে চেঞ্জটা দেখতে পাচ্ছি। আমি কোড করতে থাকবো এখানে চেঞ্জ। এটা অ্যাকচুয়ালি যাদের মনিটর দুইটা তাদের জন্য সুবিধা। একদিকে ফায়ারফক্স একদিকে কোড আমি লিখতেছি এই টাইপের সুবিধা হয়। এনিওয়ে কিন্তু একটা বিষয় যেটা হচ্ছে এই কাজটা ইয়া হয় না, মানে সেশন ফেল করে। সেশন ফেল বলতে সরি, এটা হচ্ছে 1.1 এ সেশন ফেল করতো, 1.3 তে ঠিক করে ফেলছে এরা। সো সেশন ফেল করার অবস্থায়ও আমি একটা সিস্টেম বের করেছিলাম এটাকে সেশন ফেল না করার জন্য। যাই হোক এখন ঠিক করে ফেলছে, সো এটা ঠিক আছে। তো আমরা ইনস্ট্যান্ট তাহলে ফায়ারফক্স দিয়েও কাজ করতে পারছি ব্র্যাকেটস এর সাথে। আর অথবা গুগল ক্রোম যদি ইউজ করতে চান তাহলে এখান থেকে জাস্ট এনেবল এক্সপেরিমেন্টাল লাইভ প্রিভিউটা তুলে দিলেই হবে। এবার আসি হচ্ছে আমার মার্কআপের বিষয়ে, আমরা সুন্দর করে একটা মার্কআপ করে ফেলি। সরি কালারটা চলে গেছে অলরেডি, ওকে ফাইন। তো আমরা যেই স্টাইলটা যেই লেআউটটা করছিলাম সেটা হচ্ছে এমন ছিল যে সরি প্রথমে আমার ওয়েবসাইট সম্পূর্ণ এটা হচ্ছে একটা গ্রিড বেস ওয়েবসাইট, দেন আমার একটা রো, দেন আমার একটা ইমেজ থাকবে, দেন হচ্ছে একটা ফুটার। এই পার্টটা হচ্ছে আবার বলতে পারেন যে এরকম দুইটা পার্ট একটা লেআউট করছিলাম আমরা, তাই না? সো এটাকে যদি মার্কআপ করতে যাই আমাদেরকে কি করতে হবে, প্রথমে বলে নিয়েছিলাম একটা ক্যাম্পাস নিয়ে নিতে হবে, ডিভ ক্যাম্পাস। তো ডিভের মধ্যে আমাকে কয়টা রো, 1 2 3 এবং 4, তাই না? 4টা রো, দ্যাট মিনস 4টা ডিভ। কন্ট্রোল ডি দিয়ে কপি, সবাই জানেন। এরপর ফার্স্ট রোতে আমার দুইটা পার্ট, একটা হচ্ছে মেনু, একটা
একটা হচ্ছে লগো, একটা হচ্ছে মেনু। তো আমি ফার্স্ট দিবে দুইটা পার্ট নিলাম। ফার্স্ট পার্ট, যেহেতু লগো সবসময় লিঙ্কিং হয়, তো আমি লিঙ্কিং করি। আমি আপাতত ব্ল্যাঙ্ক লিঙ্ক এবং লগো এ দিয়ে, এ হচ্ছে কি অ্যাঙ্কর ট্যাগ, যেটাকে লিঙ্কিং বলা হয়। এখানে দেখেন আমার মার্কআপটা কেমন হচ্ছে, একটা সিমেন্টিক, একটা ইনডেন্টিং এর ব্যাপার স্যাপার, যেটা বলতেছি যে ইনডেন্ট, অটো ইনডেন্ট হচ্ছে। আর না হলেও আমরা অটোমেটিকলি ইনডেন্ট অবশ্যই আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, যদি অটোমেটিকলি না হয়। সো ইনডেন্টের বিষয়টা অ্যাকচুয়ালি অবশ্যই মনে রাখবেন, তাহলে আপনার ভুলগুলো ধরতে, আপনি যদি ভুল করে থাকেন সেগুলো ধরতে আপনার সুবিধা। এবার আসি পরের ডিপ, যেটা মেনু ডিপ হবে। সো মেনু, অ্যাকচুয়ালি মেনুটা কেমন হয় আমরা দেখি। W3 স্কুল এবং এখানেও একটা মেনু আছে। এখানকার মেনুটা কেমন, কিভাবে করছে আমরা একটু দেখি। মেনুটা করছে কি প্রত্যেকটা এ করে করছে। আর W3 স্কুল কিভাবে করছে, W3 স্কুলের মেনুটা যদি দেখি, তারা করছে কি ইউএল, তারা করছে হচ্ছে ইউএল এলআই করে। এখন আসি হচ্ছে ইউএল হচ্ছে একটা HTML এর ট্যাগ। আর আপনারা সম্পূর্ণ ট্যাগ লিস্ট যদি পেতে চান, তাহলে এখান থেকে HTML এ এসে HTML রেফারেন্স, এখানে HTML ট্যাগ রেফারেন্স একটা লিংক আছে, এটাতে ক্লিক করলেই আপনি প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে এখানে একটা আইডিয়া পেয়ে যাবেন। HTML CSS অ্যাকচুয়ালি কতগুলো ট্যাগ আছে, প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। এখানে রেড কালারে যেগুলো লেখা আছে নট সাপোর্টেড ইন HTML5, HTML5 অ্যাকচুয়ালি এটা সাপোর্টেড না, এটাই বলছে। তো আমরা এগুলা ছাড়া বাকিগুলা ম্যাক্সিমাম ট্যাগের ব্যবহার শেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি ব্যবহার শেখার দরকার নেই, জাস্ট সবগুলোর বিহেভ সম্পর্কে জেনে নিলেই হবে। বডি কিভাবে বিহেভ করছে, বিআর কিভাবে বিহেভ করছে, এগুলো। সো এতগুলো ট্যাগের ইউজ দেখতে হবে না, আমরা কিছু ট্যাগ দিয়ে কাজ করতে পারি। যেমন এখানে একটা ন্যাভ ট্যাগ আছে, এটা নর্মালি বোঝাচ্ছে হচ্ছে নেভিগেশনের জন্য, বাট এটা অ্যাজ এ ডিভ হিসেবেও কাজ করে। ঠিক আছে, তবে এটা নেভিগেশনের ক্ষেত্রেই দেয়, অনলি নেভিগেশন, যেখানে লিঙ্কস ডিফাইন করা হবে। তো আমাদের মেনুটা কিভাবে তৈরি করব, আমরা ইউএল এলআই করে করব। ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, তার মধ্যে দিতে হয় লিস্ট আইটেম। তারপর হচ্ছে এ, যেহেতু এ একটা লিঙ্ক, হাইপার রেফারেন্স অ্যাঙ্কর ট্যাগ, হাইপার রেফারেন্স ছাড়া সে কাজ করবে না। আমি একটা মেনু তৈরি করলাম আপাতত, এবং গ্যালারি, এ হচ্ছে আমার মেনু। এর পরের সেকশন, পরের ডিবে, এই ডিপটাতে আমরা বলছিলাম যে একটা ইমেজ আসবে, আর কিছু না। এর পরের ডিবে আমরা একটা ইমেজ নিয়ে আসতে পারি, ইমেজ সিঙ্গেল ট্যাগ। এখানে দেখেন এটা হচ্ছে একটা ইমেজ ট্যাগ, এবং ইমেজ ট্যাগ কিভাবে কাজ করে এবং তার কি কি অ্যাট্রিবিউট সাপোর্ট, কি কি অ্যাট্রিবিউট আছে, এগুলো সব এখানে পাবেন। সো ইমেজ ট্যাগ অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, ইমেজ অবশ্যই একটা সোর্স নিয়ে আসতে হবে, উইদাউট সোর্স ইমেজ ট্যাগ কোনো কাজ করবে না। কারণ ইমেজকে, আমরা একটা ইমেজকে কোডে রূপান্তর করতে পারবো না, পারবো? তো ইমেজকে আনতে হলে আমাকে একটা ইমেজ লিংক করে দিতে হবে, এখান থেকে আমরা একটা ইমেজ লিংক করতে পারি। আমি সরাসরি অনলাইন থেকে দিয়ে দিই। আমি সরাসরি একটা লিংক দিয়ে দিলাম, যেটা অনলাইন থেকে একটা ইমেজ নিয়ে আসবে, জাস্ট একটা ইমেজ। ঠিক আছে, যাই হোক, এর পরের সেকশন, এর পরের রোতে, আই মিন এর পরের ডিবে হচ্ছে দুইটা পার্ট। একটা হচ্ছে বলতে পারেন কন্টেন্ট পার্ট, একটা হচ্ছে সাইড বার। সাইড বারটা কেমন হতে পারে, সাইড বার বলতে পারেন যে এই টাইপের কিছু লিঙ্ক দেওয়া থাকবে, এই টাইপের কিছু। তো আমি এখানে দুইটা পার্ট করে ফেলি ডিপ। একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টে থাকবে হচ্ছে প্রথমে আমার ওয়েবসাইটে ওয়েলকাম, ওয়েলকাম টু আওয়ার সাইট। দেন একটা প্যারাগ্রাফ থাকবে, প্যারাগ্রাফটা একটা হচ্ছে বলতে পারেন কিছু টেক্সট। ওকে ফাইন। দেন পরের ডিবে আমরা বলছি হচ্ছে কিছু লিঙ্ক থাকবে।
আমি h5 দিলাম একটা, এখানে দিলাম হচ্ছে সোর্সফুল লিঙ্ক, কিছু সোর্সফুল লিঙ্কস, এবং এখানেও আমরা ইউএল অ্যালাই করতে পারি। এ HTML, আমরা কিছু সোর্সফুল লিঙ্ক দিলাম। এরপরে এডিটটা হচ্ছে কপিরাইট, এখানে জাস্ট একটা প্যারাগ্রাফ, জাস্ট একটাই টেক্সট, কপিরাইট। এ হচ্ছে আমার ওয়েবসাইট এন্ড এ হচ্ছে আমার মার্কআপ কমপ্লিটলি। বাট ওয়েবসাইটে দেখেন, এই যে বলছিলাম যে স্ট্রাকচার উইদাউট স্টাইল কোনো কাজের না। HTML এবং CSS হচ্ছে একে অপরের পরিপূরক। CSS ছাড়া আমি একটা ওয়েবসাইটকে প্রপারলি যে রূপটা দেওয়া দরকার, যে লুকটা দেওয়া দরকার সেটা দিতে পারবো না, CSS দিয়ে দিতে হবে। আর CSS ছাড়া যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এখন অ্যাট্রিবিউট কি জিনিস আমি একটু আগে এখানে বলছিলাম যে অ্যাট্রিবিউট, যেমন অ্যাট্রিবিউট যদি আমি একটা লিখতে চাই, সাপোজ H1 ওয়েলকাম, কালারটা হবে গ্রিন কালারের, তো একটা অ্যাট্রিবিউট আমরা দিতে পারি। এখানে দেখেন এর সাথে কিছু অ্যাট্রিবিউট এখানে দেখাচ্ছে, বাট এখানে প্রত্যেকটা এই অ্যাট্রিবিউট গুলো H1 এর সাথে সাপোর্টেড প্রত্যেকটা না। তবে হ্যাঁ, সেটা যদি জাভাস্ক্রিপ্টের অ্যাট্রিবিউট হয়, জাভাস্ক্রিপ্টের কোনো অন ক্লিক, অন মাউস হোভার এগুলো যদি হয়, জাভাস্ক্রিপ্টের কোনো ইভেন্ট যদি হয় তাহলে করবে। দেখি আমরা H1 এর সাথে অ্যাকচুয়ালি ট্রাই করি। H1 to H6 একটা অ্যাট্রিবিউট এখানে বলছে অ্যালাইন, ঠিক আছে। তারপর অ্যালাইন একটা অ্যাট্রিবিউট আছে, H1 এর সাথে কাজ করে। হ্যাঁ, আমি অ্যালাইন রাইট দিলাম, অ্যালাইন রাইট দ্যাট মিন্স কি সে টেক্সটকে টেক্সট অ্যালাইন দিচ্ছে। বাট আমরা এটা CSS এর মাধ্যমেও করতে পারি, টেক্সট অ্যালাইন। আবার একটা সর্বজনীন অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে স্টাইল, এটা প্রত্যেকটা ট্যাগের সাথে কাজ করে, স্টাইল। তো স্টাইলের মধ্যে আমি আবার কিছু বলতে পারি যে কালার রেড, আবার বলতে পারি হচ্ছে বিজি কালার অথবা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বলতে পারেন যে ব্ল্যাক, এভাবে দেওয়া যেতে পারে। এখন দেখে যে আমার ওয়েবসাইট, এই এই জায়গায় হচ্ছে এখানে হচ্ছে স্টাইলটা অ্যাট্রিবিউট, এবং তার কোটেশনের মধ্যে আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার ভ্যালু, আমার প্রপার্টি এবং ভ্যালু। তো CSS সম্পর্কে আমরা আজকে বলবো না, আজকে বলবো অনেক দেরি হয়ে গেছে, আজকে বলার দরকার নেই। তো এ হচ্ছে নর্মালি মার্কআপ। তো এবার দেখেন প্রত্যেকটা কিছুর এক একটা ডিফল্ট কিছু স্টাইল বা ডিফল্ট কিছু স্টাইল দেওয়া আছে। সেটা হচ্ছে H1 এ দেখেন মার্জিন টপ, মার্জিন বটম আপনি দেখতে পাচ্ছেন। তারপর যেমন আম, যেমন ইউএল এলআই এর ক্ষেত্রে দেখেন যে ইউএল এর ক্ষেত্রে যে কিছু মার্জিন বটম, মার্জিন টপ, প্যাডিং লেফট, তারপর আবার ডট 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 যে লিস্ট স্টাইল, তারপর এর ক্ষেত্রে আন্ডারস্কোর আসতেছে, যে আন্ডারলাইন আসতেছে, এটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। তারপর একটা কালার, এর একটা কালার ব্লু, এই কালারটা হচ্ছে ডিফল্ট কালার, লিঙ্কের ডিফল্ট কালার। তো এগুলা এগুলো হচ্ছে ডিফল্ট কিছু স্টাইল, এগুলাকে আমাদেরকে রিমুভ করেই তারপর কাজ করতে হবে। এখানে দেখেন যে বডিতেও একটা ডিফল্ট মার্জিন আছে। এখন ফায়ারবাগ ফায়ারবাগ মার্জিন গুলাকে এটাই মনে রাখবেন, ফায়ারবাগ মার্জিন কে শো করে হচ্ছে হলুদ কালার হয়ে, আর প্যাডিং কে শো করে ভায়োলেট থেকে পার্পল কালার, পার্পল কালার। তো এইটুকু মনে রাখবেন। আজকে এই পর্যন্তই। এখানে এর সাথেও দেওয়া যায়। আমরা যদি ইনলাইন স্টাইল সম্পর্কে বলি, বলছিলাম যে স্টাইল, হ্যাঁ, স্টাইল কালার রেড, যেটাতে
হ্যাঁ, যদি ডাক্তারতে দিতে চাই তাহলে স্টাইল, একটু যেহেতু স্টাইল দিচ্ছি, আমরা এরকমও দিতে পারি ডেকোরেশন, না এখন এটার কাজ করে কিনা দেখেন, করছে। তার মানে স্টাইলের ক্ষেত্রে করা যায়, আবার টেক্সট ডেকোরেশন নানের জন্য মেবি আলাদা একটা অ্যাট্রিবিউট দিছে যদি আমরা এভাবে লিখি, বাট আমরা তো এভাবে লিখবো না। সিএসএস অনেক অনেক রকমের হয়, ইনলাইন, ইন্টারনাল, এক্সটার্নাল, তিন ওয়েতে সিএসএস করা যায়। আমরা নেক্সট ক্লাসে সিএসএস এর প্রায়োরিটি, সিএসএস সিএসএস এর ধরন সম্পর্কে সবকিছু সম্পর্কে জানবো। এরপর একটা এটাকে কমপ্লিট করব, আমরা একটা লেআউট তৈরি করবো, পারলে আরো একটা করবো। ঠিক আছে, আমার এফবিআই